সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার। আজকের অনলাইন ক্লাসে সম্মান তৃতীয় বর্ষের সকল ছাত্রছাত্রীদের জানাই স্বাগত। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যে যেখানে আছো আশা করছি সকলেই ভালো আছো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা বিভিন্ন সিস্টেমের দশা চিত্র নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। আজকে আমরা একটি নতুন অধ্যায় নিয়ে আলোচনা করব। অধ্যায় 6, কলয়েড, পদার্থের কলয়েডীয় অবস্থা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা যে যেখানে আছো আজকের ক্লাসে তোমরা উপভোগ করবে এবং ক্লাস শেষে রোল লিখে দিয়ে তুমি তোমার উপস্থিতি নিশ্চিত করবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসো আমরা আজকে কলয়েড নিয়ে আলোচনা করি। তো কলয়েড সম্পর্কে জানতে গেলে আমাদের প্রথমে দ্রবণ সম্পর্কে একটু ধারণা প্রয়োজন পড়বে। দ্রবণকে সংজ্ঞায়িত করতে গেলে আমরা বলি যে দুই বা ততোধিক পদার্থের সমসত্ব মিশ্রণকে দ্রবণ বলা হয়, যেখানে একটি পদার্থ হলো দ্রব আর একটি পদার্থ হলো দ্রাবক। তেমনি কলয়েডকে সংজ্ঞায়িত করতে গেলে আমাদের বলতে হবে যে যেখানে দুই বা ততোধিক পদার্থের মিশ্রণ হবে, একটি পদার্থ হবে বিস্তৃত দশা আর একটি পদার্থ হবে বিস্তার মাধ্যম, তখনই ওই মিশ্রণটিকে বলা হবে কলয়েড। তাহলে এখানে দ্রবের পরিবর্তে আমরা চিন্তা করব বিস্তৃত দশা এবং দ্রাবকের পরিবর্তে চিন্তা করব বিস্তার মাধ্যম। আরেকটি পদার্থ টার্ম হলো সাসপেনশন। তাহলে প্রশ্ন আসে প্রকৃত দ্রবণ বা ট্রু সলিউশন কলয়েড এবং সাসপেনশনের মধ্যে পার্থক্য। এই তিনটি পদার্থের মধ্যে পার্থক্য, কলয়েড, সাসপেনশন এবং ট্রু সলিউশন, এর মধ্যে পার্থক্য উল্লেখ। তবে আজকে আমরা আইডিয়াটা ক্লিয়ার করব যে ট্রু সলিউশন কি। সাপোজ সোডিয়াম ক্লোরাইড পানিতে দ্রবীভূত করলাম, তাহলে এখানে একটি প্রকৃত দ্রবণ সৃষ্টি হবে। আমি যদি এই সোডিয়াম ক্লোরাইডকে বেনজিনে দ্রবীভূত করি, সোডিয়াম ক্লোরাইড ইন বেনজিন, আবার আমি যদি এখানে চিন্তা করি নদীর ঘোলা পানি, তাহলে এই তিনটি পদার্থের মধ্যে আমি একটি স্পষ্ট পার্থক্য দেখতে পাবো, যেখানে প্রকৃত দ্রবণ হলে এই পদার্থটি আয়নিত হবে, মানে ডিজলভ হবে, হয়ে একটি স্বচ্ছ এবং সমসত্ব অবস্থা তৈরি করবে। আর কলয়েডের ক্ষেত্রে অস্বচ্ছ এবং অসমসত্ব অবস্থা তৈরি করবে। এই ক্ষেত্রে অস্থায়ী, অস্বচ্ছ ও অসমসত্ব মিশ্রণ তৈরি করবে। এই তিনটি পদার্থের সংজ্ঞার মধ্যে মূলত পার্থক্য হলো কণার আকার। দ্রব বা বিস্তৃত দশার যে আকার, এই আকার হলো পার্থক্য। যখন কলয়েড চিন্তা করব তখন 1 ন্যানোমিটার থেকে 100 ন্যানোমিটার এর মধ্যে কণার আকার হইতে হবে। যখন 1 ন্যানোমিটার থেকে কম হবে কণার আকার, তখন হবে প্রকৃত দ্রবণ বা ট্রু সলিউশন। যখন 100 ন্যানোমিটার থেকে বড় হবে কণার আকার, তখন এটি হবে সাসপেনশন। এই প্রকৃত দ্রবণ থেকে আমরা ক্রিস্টালকে আলাদা করতে পারবো। তাহলে এই ধরনের পদার্থকে বলা হবে ক্রিস্টালয়েড, আর এটা হবে কলয়েড। তাহলে প্রশ্ন আসে কলয়েড ও ক্রিস্টালয়েডের মধ্যে পার্থক্য লেখো। তাহলে যে সকল আয়নিক পদার্থ প্রকৃত দ্রবণ তৈরি করে এবং ওই দ্রবণ থেকে সলিড হিসেবে যাদেরকে ক্রিস্টাল বা কেলাসাকার যৌগ হিসেবে আলাদা করা যায়, সে সকল পদার্থকে বলা হবে ক্রিস্টালয়েড। অথবা
যে সকল পদার্থের কণার আকার 1 ন্যানোমিটার থেকে কম আরেকটি পদার্থে দ্রবীভূত হয়ে একটি সমশক্ত অবস্থা তৈরি করবে তাকে বলা হবে প্রকৃত দ্রবণ। এবং এই প্রকৃত দ্রবণ থেকে যদি পদার্থকে ক্যালাস হিসেবে আলাদা করা হয় তখন এটাকে বলা হয় ক্রিস্টালয়েড। আর কলয়েড যখন 1 ন্যানোমিটার থেকে 100 ন্যানোমিটার আকারের কোনো কণা অপর পদার্থের মধ্যে বা বিস্তৃত দশা হিসেবে বিস্তার মাধ্যমের মধ্যে যখন ছড়িয়ে থাকবে তখন একে বলা হবে কলয়েড। তাহলে কলয়েড হলো, এই কলয়েডকে নিয়ে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে এক পাবো বিস্তৃত দশা, আরেক পাবো বিস্তার মাধ্যম, আবার আরেকটি অংশ পাবো পেপটাইজিং এজেন্ট। কলয়েডকে নিয়ে আমরা বিশ্লেষণ করলে এই তিনটা অংশ পাবো। দ্রবণকে নিয়ে বিশ্লেষণ করলে যেমন দ্রব এবং দ্রাবক দুইটা অংশ পাই, তেমনি বিস্তৃত দশা, বিস্তার মাধ্যম এবং পেপটাইজিং এজেন্ট বা কলয়েডকে স্থায়িত্ব দানকারী যে তৃতীয় একটা পদার্থ সেটা। আর সাসপেনশনের ক্ষেত্রে আমরা দেখতে পাবো যেমন নদীর ঘোলা পানি অথবা নাপাস সিরাপ, বাচ্চাদেরকে নাপাস সাসপেনশন দেওয়া হয়, সেটা আমরা দেখতে পাই যে পানি দিয়ে যখন একটা সিরাপ তৈরি করা হয় সেই সিরাপটা যদি একটু সময় রেখে দেওয়া হয় তখন নিচে তলানি পড়ে যায় বা জমে যায়। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই মিশ্রণটা স্থায়ী নয়, অস্থায়ী, এবং এটা একটা ঘোলাটে অবস্থা এবং অসমশক্ত মিশ্রণ। এখানে তলানি পড়বে না, এখানে তলানি পড়ে যাবে, তার মানে এটা স্থায়ী, এটা অস্থায়ী। এবং আমরা যদি এই প্রকৃত দ্রবণের ক্ষেত্রে মাইক্রোস্কোপ দিয়ে লক্ষ্য করার চেষ্টা করি, এই আয়নের উপস্থিতি বোঝা যাবে না। সাধারণ মাইক্রোস্কোপে এদেরকে আমরা দেখতে পাবো না। কলয়েডের ক্ষেত্রে যেমন বেনজিন সোডিয়াম ক্লোরাইড মিশ্রিত করলে কলয়েডের যে কণার আকার সেটি মাইক্রোস্কোপে সহজে ধরা পড়ে। আর সাসপেনশনের ক্ষেত্রে খালি চোখেই কণার আকার দেখা যাবে বা অস্তিত্ব বোঝা যাবে। এবার আমরা যদি এই তিনটি পদার্থের রাসায়নিক ধর্মের কি পরিবর্তন হয় এটি যদি আমরা দেখি, যেমন গতীয় ধর্মের যদি আমরা বিবেচনা করি, এই ক্ষেত্রে কোনো ব্রাউনীয় গতি প্রদর্শন করবে না। কলয়েডের ক্ষেত্রে ব্রাউনীয় গতি দেখায়, সাসপেনশনের ক্ষেত্রে কদাচিৎ দেখাতে পারে, না দেখায় না বললেই চলে। অনুরূপভাবে আলোক ধর্ম যদি আমরা পরীক্ষা করি, এর ক্ষেত্রে আলোক আবর্তন বা টিন্ডাল ইফেক্ট প্রদর্শন করে না। আয়নিক পদার্থগুলো বা ক্রিস্টালয়েড পদার্থগুলো টিন্ডাল ইফেক্ট প্রদর্শন করে না, এবং সাসপেনশন এরাও টিন্ডাল ইফেক্ট প্রদর্শন করে না। তবে কলয়েড এরা টিন্ডাল ইফেক্ট প্রদর্শন করে। আবার বৈদ্যুতিক ধর্মের ক্ষেত্রে আমরা ভিন্ন দেখব, যেমন এই ক্ষেত্রে আমরা দেখব স্ট্রিমিং পটেনশিয়াল, সেডিমেন্টেশন পটেনশিয়াল পাওয়া যায় বা জিটা পটেনশিয়াল, কিন্তু এদের ক্ষেত্রে এরকমটি পাওয়া যাবে না। এই হলো এদের মধ্যে পার্থক্য, ট্রু সলিউশন, কলয়েড এবং সাসপেনশনের মধ্যে পার্থক্য, পাশাপাশি ক্রিস্টালয়েড এবং কলয়েডের মধ্যে পার্থক্য। এই দুটি পার্থক্য পরীক্ষায় আসে, আশা করছি তোমরা আনসার করতে পারবে পরীক্ষায় যদি আসে। এবার এই কলয়েডের শ্রেণী বিভাগ নিয়ে আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা কলয়েডকে বিভিন্ন ভাবে ভাগ করতে পারি। প্রথমত বিস্তৃত দশা ও বিস্তার মাধ্যম, এর উপর ভিত্তি করে আমরা বিভিন্ন ভাগে ভাগ করতে পারি। যেমন বিস্তার মাধ্যম যদি হয় তরল, তাহলে তরলে বিস্তৃত দশা হতে পারে কঠিন, হতে পারে তরল, হতে পারে গ্যাস। তাহলে কঠিন যদি একটি তরলের মধ্যে মিশ্রিত হয়, কঠিন বিস্তৃত দশা যার আকার 1 থেকে 100 ন্যানোমিটারের মধ্যে হবে। একটি বিস্তার মাধ্যম যদি তরল হয় তখন যে কলয়েড সৃষ্টি করবে সেই কলয়েডটাকে আমরা বলি সল। যখন তরল আরেকটি তরলের মধ্যে মিশ্রিত থাকবে তখন এটিকে আমরা বলি ইমালশন। যখন একটি গ্যাস
অপর একটি তরলের মধ্যে মিশ্রিত থাকে তখন একে আমরা বলি ফোম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, যদি বিস্তার মাধ্যম তরল না হয়ে কঠিন বা গ্যাস হয় তখন কেমনটা হবে? যেমন কঠিনের মধ্যে তাহলে আরেকটি কঠিন অথবা তরল অথবা গ্যাস মিশ্রিত থাকতে পারে। কঠিন এবং কঠিন যদি মিশ্রণ হয়, যেমন আমরা ধাতুর সাথে ধাতুর মিশ্রণ দেখতে পাই, যেমন পিতলের সাথে জিঙ্ক এর মিশ্রণ, তাহলে এই ধরনের মিশ্রণকে বলা হয় অ্যালয়। কঠিনের সাথে যদি কঠিন বিস্তার মাধ্যমের মধ্যে যদি তরল মিশ্রিত দশা ছড়িয়ে থাকে তাহলে এটির উল্টা, সলের উল্টা, তাহলে এটি হবে জেল। তাহলে মনে রাখতে হবে জেল এবং সল পরস্পরের উল্টা। যদি কঠিনের মধ্যে কোনো গ্যাস মিশ্রিত থাকে তখন এটিকেও ফোম বলা হয়। আবার এমন হতে পারে বিস্তার মাধ্যমটি হতে পারে গ্যাস, তাহলে গ্যাসে কোনো কঠিন থাকতে পারে, গ্যাসে কোনো তরল মিশ্রিত হতে পারে বা আরেকটি গ্যাস মিশ্রিত হতে পারে। তাহলে যদি গ্যাসের মধ্যে গ্যাসীয় বিস্তার মাধ্যমে যদি কোনো কঠিন বিস্তৃত দশা মিশ্রিত হয় তখন এটিকে আমরা বলি এরোসল। আবার গ্যাসের মধ্যে যদি একটি তরল থাকে তখন আমরা এরোসল বলি, কিন্তু গ্যাসের মধ্যে যদি গ্যাস থাকে তখন এটিকে জাস্ট গ্যাসীয় মিশ্রণ বা শুধু মিশ্রণ বলি। এই হলো বিস্তৃত দশা এবং বিস্তার মাধ্যমের উপর ভিত্তি করে বিভিন্ন ধরনের সল। আমাদের জন্য ইম্পর্টেন্ট হলো এই কলয়েড এবং জেল, এই তিনটি কলয়েড। তার মানে সল এটিও একটি কলয়েড, ইমালশন, জেল সবগুলোই কলয়েড। এবং প্রশ্ন আসে সল কি? তাহলে আমরা বলবো যখন কোনো কঠিন বিস্তৃত দশা যার কণার আকার এত অন্য কোনো তরল বিস্তার মাধ্যমে ছড়িয়ে থাকে তখন ওই কলয়েডকে বলা হয় সল। ইমালশন কি? যখন কোনো তরল বিস্তৃত দশা যার আকার কণার আকার এত এর মধ্যে হয়, যখন অন্য একটি তরল বিস্তার মাধ্যমের মধ্যে ছড়িয়ে থাকে তখন তাকে বলা হয় ইমালশন। এর উদাহরণ দিতে পারি আমরা ফেরিক হাইড্রোক্সাইডের সল, এর উদাহরণ দিতে পারি আমরা দুধ। তাহলে দুধ হচ্ছে একটি ইমালশন, এটিও একটি কলয়েড। আবার গ্যাস তরলের মধ্যে যদি থাকে তখন এটাকে আমরা ফোম বলি, বা যেমন শেভিং ফোম। যদি কঠিন অ্যালয়, যেটা আমরা আগেই বলছি, যদি কঠিনের মধ্যে তরল থাকে তাহলে জেলের উদাহরণস্বরূপ আমরা জ্যাম, জেলি বলতে পারি। আবার যদি কঠিনের মধ্যে গ্যাস বিস্তৃত দশা থাকে তখন ফোম, যেমন প্লাস্টিক ফোম। এভাবে এরোসল, গ্যাসীয় মিশ্রণ। এখন আরেকটি টাইপ হলো আমাদের, বা এই বিস্তৃত দশা বিস্তার মাধ্যমের উপর যেমন আমরা বিভিন্ন ধরনের কলয়েড পাই, তেমনি দ্রাবকের উপর আসক্তি কেমন আছে তার উপর ভিত্তি করে দুই ধরনের। দ্রাবকের আসক্তির উপর দুই ধরনের হয়। এক হলো লায়োফিলিক, বা এটাকে বলা হয় দ্রাবক আকর্ষী। লায়োফিলিক বা দ্রাবক আকর্ষী কলয়েড। আবার আরেকটি পাই আমরা লায়োফোবিক বা দ্রাবক বিকর্ষী। এই দুই ধরনের কলয়েড আমরা দেখতে পাই দ্রাবকের আসক্তির উপর। যে সকল কলয়েড দ্রাবকের প্রতি আসক্তি দেখায় তাদেরকে দ্রাবক আকর্ষী কলয়েড বলা হয়, যেমন ফেরিক হাইড্রোক্সাইড এর সল। আবার যে সকল কলয়েড দ্রাবকের প্রতি কোনো আসক্তি দেখায় না তাদেরকে দ্রাবক বিকর্ষী সল বলা হয়, যেমন গোল্ড সল। এছাড়া আমরা এই কলয়েডকে আরেকটা ভাগে ভাগ করতে পারি বিস্তৃত পদার্থের প্রকৃতির উপর নির্ভর করে তিন ভাগে ভাগ করতে পারি। এক, বিকীর্ণ কলয়েড। আমরা দেখি যে কলয়েডের কণার যদি
মাধ্যমে কোনো কমন আয়ন থাকে তখন সেটি অধিশোষিত হয়ে একটি জটলা পাকায় বা বড় সাইজ হয়। এই যেমন ফেরিক হাইড্রোক্সাইডের সল্ট দ্রবণ থেকে আয়রন আয়ন অধিশোষিত হয়। আমরা দেখতে পাই এই বিস্তৃত পদার্থের প্রকৃতির উপর নির্ভর করে সংযোজিত কলয়েড পাই এবং আরেকটি পাই আণবিক কলয়েড। এই তিন ধরনের কলয়েড বিস্তৃত পদার্থের প্রকৃতির উপর। সংযোজিত কলয়েড যেমন সাবান ময়লার সাথে যুক্ত হয়ে একটি সংযোজিত অবস্থা তৈরি হয়। আণবিক কলয়েড হলো স্টার্চ, জিলাটিন। এটিও একটি প্রশ্ন পরীক্ষায় আসে যে কলয়েডের শ্রেণী বিভাগ আলোচনা করো। তাহলে আমরা তিনটি ভাগে ভাগ করতে পারি। প্রথমত বিস্তৃত দশা ও বিস্তার মাধ্যমের উপর ভিত্তি করে কলয়েড দেখাইলাম বিভিন্ন ধরনের, দ্রাবকের আসক্তির উপর ভিত্তি করে বিভিন্ন ধরনের কলয়েড, এবং বিস্তৃত পদার্থের প্রকৃতির উপর ভিত্তি করে তিন শ্রেণীর কলয়েড। এই হলো কলয়েডের শ্রেণী বিভাগ। এখন আসো আমরা কলয়েডের প্রস্তুতি দেখাই। কলয়েডকে কিভাবে প্রস্তুত করা হয়? কলয়েডের প্রস্তুতির জন্য দুই ধরনের পদ্ধতি রয়েছে। এক হলো ঘনীভবন পদ্ধতি। কলয়েড প্রস্তুতির জন্য দুই ধরনের পদ্ধতি রয়েছে। এক হলো ঘনীভবন পদ্ধতি, আর একটি পদ্ধতি হলো বিস্তারণ বা বিস্তারণ পদ্ধতি। তো ঘনীভবন পদ্ধতিগুলোর মধ্যে বিভিন্ন প্রণালী রয়েছে। এক নম্বরে আমরা বলতে পারি রাসায়নিক প্রণালী রয়েছে, দ্রাবক বিনিময় প্রণালী, অতি শীতলীকরণ প্রণালী রয়েছে, ব্রেডিকের আর্ক পদ্ধতি ইত্যাদি। তার মধ্যে আমরা এই রাসায়নিক প্রণালী নিয়ে আলোচনা করব বিস্তৃত। আর বিস্তারণ পদ্ধতির মধ্যেও রয়েছে কয়েকটি প্রণালী, যেমন পেপটাইজেশন। বিস্তারণের মধ্যে বেশ কয়েকটি প্রণালী রয়েছে। পেপটাইজেশন একটি, যান্ত্রিক প্রণালী এবং বিস্তারণ প্রণালী। আমরা এখানে আলোচনা করব রাসায়নিক প্রণালী। কি কি রাসায়নিক প্রণালী রয়েছে আমরা একটু আলোচনা করি। এক নম্বর রাসায়নিক প্রণালী হলো বিজারণ পদ্ধতি। বিজারণ পদ্ধতিতে আমরা সল প্রস্তুত করতে পারি বা কলয়েড প্রস্তুত করতে পারি। যেমন আমরা যদি ওরিক ক্লোরাইড একে ফর্মালডিহাইড দ্বারা যদি বিজারণ করি তাহলে গোল্ডের সল পাই। পাওয়া যায়। এই ওরিক ক্লোরাইডকে যদি স্ট্যানিক ক্লোরাইড দ্বারা বিজারণ করা যায় তাহলে এখান থেকে গোল্ড সল পাওয়া যায়। এই হলো আমাদের স্ট্যানাস ক্লোরাইড দ্বারা যদি বিজারণ করা যায় তাহলে এখান থেকে আমরা গোল্ড সল পাই। এটি হলো আমাদের বিজারণ পদ্ধতি। আরেকটি রাসায়নিক প্রণালী হলো জারণ পদ্ধতি। জারণ পদ্ধতিতে আমরা সালফারের সল প্রস্তুত করতে পারি। যেমন হাইড্রোজেন সালফাইডকে যদি আমরা সালফার ডাইঅক্সাইড দ্বারা জারণ করি তাহলে এখান থেকে সালফারের সল প্রস্তুত হয়।
বিজারণ পদ্ধতি, জারণ পদ্ধতি। আরেকটি হলো আদ্র বিশ্লেষণ। আদ্র বিশ্লেষণ পদ্ধতিতে আমরা সল্ট প্রস্তুত করতে পারি। ফেরিক ক্লোরাইডকে যদি উত্তপ্ত গরম পানিতে যদি যোগ করা হয় তখন এখান থেকে ফেরিক অক্সাইডের সল্ট প্রস্তুত হয়। ফেরিক অক্সাইডের সল্ট প্রস্তুত হয়। এটা হলো আদ্র বিশ্লেষণ পদ্ধতি। এইভাবে আমরা বিভিন্ন ধরনের সল্ট প্রস্তুত করতে পারি। এই হলো সলের প্রস্তুতি বা কলয়েডের প্রস্তুতি। এখন এই কলয়েডের স্থায়িত্বের কারণ আমরা আগামী দিন রাসায়নিক ধর্মের দিকে যাব। আজকে আমরা দেখাবো এই কলয়েডের স্থায়িত্বের কারণ। আমরা যে এখানে বলছিলাম যে ট্রু সলিউশন, কলয়েড এবং সাসপেনশন। সাসপেনশনকে বলছিলাম অস্থায়ী, কিন্তু কলয়েড স্থায়ী। এই কলয়েডের স্থায়িত্বের কারণ কি? আমি যদি বলি যে এখানে ফেরিক হাইড্রোক্সাইড, আমরা জানি যে ফেরিক হাইড্রোক্সাইডের পদক্ষেপ পানিতে একটা স্বচ্ছ পদক্ষেপ যদি আমরা নিয়ে এখানে ফেরিক ক্লোরাইড যোগ করি তাহলে দেখা যাবে যে এখানে একটি সল্ট প্রস্তুত হবে। এখন এই সল বা এই কলয়েডের এখান থেকে আর জমে যাওয়া দেখা যাবে না, বা এই কলয়েডটি স্থায়ী হয়ে যাবে। এই কলয়েডটি কেন স্থায়ী হলো, এই কলয়েডের স্থায়িত্বের কারণ, এটি দিয়ে আজকে আমি শেষ করব। কলয়েডের স্থায়িত্বের কারণ হলো এখানে আমরা দেখতে পাই যে এই দ্রবণের মধ্যে আয়রন 3+ এবং হাইড্রোক্সাইড আয়ন রয়েছে। তো এই কলয়েডের একটি কণা এর সাথে এই দ্রবণে আয়রন, আমি যেহেতু এখানে ফেরিক ক্লোরাইড যোগ করেছি, এই অদক্ষেপ এখানে দ্রবীভূত হবে বা অদক্ষেপ থাকবে না, সেই অদক্ষেপটি কলয়েডে পরিণত হয়ে যাবে। এই পদক্ষেপ থেকে কলয়েডে পরিণত করার প্রক্রিয়াটাকে বলা হয় পেপটাইজেশন। কোন পদক্ষেপ থেকে কলয়েড তৈরি করার প্রক্রিয়াকে বলা হচ্ছে পেপটাইজেশন। আর এই পেপটাইজেশন করার জন্য যে পদার্থটা দিতে হয় সেটাকে বলা হয় পেপটাইজিং এজেন্ট। তাহলে আমি এখানে পেপটাইজিং এজেন্ট হিসেবে ফেরিক ক্লোরাইড যোগ করলাম। এই ফেরিক হাইড্রোক্সাইডের পদক্ষেপের মধ্যে যখন আমি ফেরিক ক্লোরাইড যোগ করব তখনই একটি কলয়েড তৈরি হবে এখানে। তাহলে আমরা বলতে পারি এই প্রক্রিয়াটার নাম হলো পেপটাইজেশন। এই পেপটাইজেশনের জন্য দায়ী যে পদার্থ বা যে পদার্থটি যোগ করা হলো সেটিকে বলা হয় পেপটাইজিং এজেন্ট। পেপটাইজিং এজেন্ট, পেপটাইজিং এজেন্ট। এখন এই ফেরিক হাইড্রোক্সাইডের কণা, এটা আমি চিন্তা করতেছি ফেরিক হাইড্রোক্সাইডের একটি কণা, তার মধ্যে ফেরিক ক্লোরাইড যোগ করলাম, তাহলে দ্রবণে ফেরিক আয়ন আছে এবং ক্লোরাইড আয়ন। আর ফেরিক হাইড্রোক্সাইডের মধ্যে এই ফেরিক আয়নকে ব্যালেন্স করে রাখতেছে হাইড্রোক্সাইড আয়ন। তাহলে এই একটি ফেরিক হাইড্রোক্সাইডের অণু যদি আমি চিন্তা করি, দ্রবণে কমন আয়ন হিসেবে আছে ফেরিক আয়ন। দ্রবণ থেকে এই কণার চতুর্পাশে ফেরিক আয়ন অধিশোষিত হয়। তাহলে এইটা একটা ফেরিক আয়ন। তাহলে আমি যদি একটু বড় করে দেখাই, এই ফেরিক হাইড্রোক্সাইড কণার উপরে ফেরিক আয়ন অধিশোষিত হচ্ছে। এভাবে যখন অধিশোষিত হয় তখন এই কণাটা একটা চার্জ লাভ করে, ফলে এই কণাটা চার্জিত হয়ে যায়। তাহলে এইভাবে এই কলয়েডের মধ্যে অসংখ্য কণা আছে, এরা এইভাবে চার্জিত হয়ে পড়ে। এবার এই কণাগুলো চার্জিত হয়ে পড়ার দরুন একটা কণা আরেকটা কণাকে বিকর্ষণ করে, ফলে এরা এক ধরনের গতি লাভ করে, র্যান্ডমলি গতি লাভ করে। একে আমরা বলি ব্রাউনীয় গতি। যেহেতু ব্রাউনীয় গতি লাভ করে এবং কণাগুলোর মধ্যে বিকর্ষণ বল কাজ করে, তাহলে আমরা দেখি যে কণাগুলো যদি এই কলয়েড থেকে
এই কলয়েড থেকে একত্রিত হয়ে যেত, তাহলে আন্তঃআণবিক আকর্ষণ বল কাজ করলে এসে এখানে জমাট বেঁধে যেত, তাহলে আর এই কলয়েডের স্থায়িত্ব থাকতো না, কলয়েড নষ্ট হয়ে যেত। তাহলে এই আন্তঃআণবিক আকর্ষণ বলের কারণে এসে এরা জড়ো হয়ে যেত, তার মানে কলয়েডের অস্তিত্ব হারাতো। এই আন্তঃআণবিক আকর্ষণ বলের বিরুদ্ধে কাজ করতেছে, এই কণাগুলো চার্জিত হয়ে যাওয়ার দরুন এখন ওই বলের বিরুদ্ধে কাজ করতেছে, তার মানে দূরে দূরে থাকতেছে। যেহেতু একত্রীকরণ সম্ভব নয়, তাহলে এবার এই হিসেবে স্থায়ী, তার মানে কলয়েড হিসেবে স্থায়ী থাকবে। তাহলে এই কলয়েডের স্থায়িত্বের কারণ আমরা বলতে পারি যে এই কলয়েডের কণাগুলো চার্জিত হয়ে যাওয়া। আর চার্জিত কিভাবে হচ্ছে? কলয়েড কণার উপর এই আয়নের অধিশোষণ হচ্ছে। এই কলয়েডের স্থায়িত্বের কারণ ব্যাখ্যা করার জন্য আমরা পরবর্তীতে বিস্তারিত আলোচনা করব। বিভিন্ন থিওরি রয়েছে, সলভেশন থিওরি, পাওয়ার থিওরি এবং হার্ডি-সুজের থিওরি। এই তিনটি থিওরি দ্বারা আমরা এদের স্থায়িত্ব ব্যাখ্যা করব। তাহলে আমরা প্রথমত এটাই বলতে পারি যে কলয়েডের স্থায়িত্বের কারণ হলো কলয়েডের কণা যখন ওই কলয়েড মাধ্যমে কোনো কমন আয়ন থাকে, তখন ওই কমন আয়নটি কলয়েড কণার চারপাশে অধিষ্ঠিত হয় বা কলয়েড কণার পৃষ্ঠতলে অধিষ্ঠিত হয়, ফলে কলয়েডের কণা চার্জ লাভ করে। এই চার্জের ফলে পরস্পরকে বিকর্ষণ করে এবং এক ধরনের গতি লাভ করে, যাকে বলা হয় ব্রাউনীয় গতি। এই ব্রাউনীয় গতি লাভ করায় এরা কলয়েড হিসেবে স্থায়ী, এবং এই চার্জগুলো পরস্পরকে যেহেতু বিকর্ষণ করে, আন্তঃআণবিক আকর্ষণ বলের বিরুদ্ধে কাজ করে, তাই কলয়েড স্থায়িত্বে রূপ নেয়। এভাবে আমরা কলয়েডের স্থায়িত্ব ব্যাখ্যা করে থাকি। আগামী ক্লাসে ইনশাআল্লাহ আমরা বিস্তারিত আরো দেখাবো যে কলয়েড স্থায়িত্বের বিভিন্ন থিওরি এবং কলয়েডের বিভিন্ন ধর্ম, ব্রাউনীয় গতি, টিন্ডাল প্রভাব এবং তড়িৎ ধর্ম, বিভিন্ন ধর্ম বিস্তারিত আলোচনা করবো। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।